আজকে আমরা কথা বলবো বিহারকে নিয়ে। যে রাজ্যের ইতিহাস এত সমৃদ্ধ, সেই রাজ্য আজ কেন এতগুলো চ্যালেঞ্জ আর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। চলুন এই বিষয়টা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। বিহারের এখনকার অবস্থা বুঝতে হলে আমাদের এর একটা অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্সকে বুঝতে হবে। ভাবুন তো, এককালে যেখানে ছিল মগধ সাম্রাজ্য, নালন্দা বিশ্ববিদ্যালয় মানে সভ্যতার একটা কেন্দ্র, সেই রাজ্যই আজ বিমারু বা অনগ্রসর রাজ্যগুলোর তালিকায়। এখন এর পরিচয় হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক স্থবিরতা, ব্যাপক হারে মাইগ্রেশন আর ভয়াবহ দারিদ্র্য। তো আসল প্রশ্নটা হলো, যে জায়গাটা ছিল সভ্যতা আর বিপ্লবের জন্মস্থান, সেটা কি করে এতটা পিছিয়ে পড়ল? চলুন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা। আচ্ছা, এই বিমারু শব্দটা হয়তো অনেকেই শুনেছেন। এটা আসলে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান আর উত্তরপ্রদেশ এই চারটা রাজ্যের নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি। একটা সময় এই রাজ্যগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল, কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই তালিকার বাকি রাজ্যগুলো, যেমন ধরুন রাজস্থান বা মধ্যপ্রদেশ, তারা কিন্তু নিজেদের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি করে ফেলেছে। কিন্তু বিহার যেন এখনও সেই অনুন্নয়নের চক্করে আটকে আছে। আর এর কারণটা কিন্তু শুধু অর্থনীতিতে না, এর মূল লুকিয়ে আছে বিহারের রাজনীতিতে। হ্যাঁ, বিহারের এই যে এগোনোটা থেমে গেছে, তার আসল কারণটা লুকিয়ে আছে এখানকার রাজনৈতিক ময়দানে, যেখানে মানুষের পরিচয় বা আইডেন্টিটি বাকি সব ইস্যুকে ছাপিয়ে যায়। বিহারের ইলেকশনের সময় একটা কথা খুব শোনা যায়, বিকাশ কনসি জাতে, মানে উন্নয়ন আবার কোন জাতের। ভাবুন একবার, এই একটা কথাই কিন্তু সেখানটার রাজনীতির মূল ছবিটা পরিষ্কার করে দেয়। ওখানে উন্নয়নের এজেন্ডার চেয়েও জাতপাতের হিসাব নিকাশ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এখানকার ভোটাররা বিভিন্ন জাতের ভিত্তিতে একদম ভাগ হয়ে আছে, যেটাকে আমরা ভোট ব্যাংক বলি। মানে একটা নির্দিষ্ট জাতের ভোট একজোট হয়ে থাকে। আর ঠিক এই কারণেই রাজনৈতিক দলগুলো উন্নয়নের বড় বড় কথা বলার চেয়েও এই জাতভিত্তিক জোটগুলো কিভাবে নিজেদের দিকে আনা যায় সেদিকেই বেশি মনোযোগ দেয়। তো এই রাজনৈতিক খেলায় প্লেয়ার কারা? প্রধানত তিনটে দল। একদিকে আছে লালু প্রসাদের আরজেডি, যারা পিছিয়ে পড়া মানুষদের জন্য সামাজিক ন্যায় বিচারের কথা বলে। আর একদিকে নীতিশ কুমারের জেডিইউ, যার মূল মন্ত্র হল সুশাসন বা ভালো গভর্নেন্স। আর তৃতীয় বড় শক্তি হল বিজেপি, যারা ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে, মানে কেন্দ্রে আর রাজ্যে একই দলের সরকার থাকলে নাকি উন্নয়নের জোয়ার আসবে। বিগত কয়েক দশক ধরে বিহারের রাজনীতি এই দুটো ধারণার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। একদিকে আরজেডির শাসনকাল, যাকে সমালোচকরা বলেন জঙ্গলরাজ, আর অন্যদিকে নীতিশ কুমার, যিনি সুশাসন বাবু নামে পরিচিত, তার ভালো প্রশাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। কিন্তু সমস্যাটা হলো, এই রাজনৈতিক অস্থিরতা যেন শেষই হয় না। ভাবা যায়, মাত্র ২০ বছরে ৪ বার জোট পাল্টেছে। এই যে ঘন ঘন জোট বদল আর রাজনৈতিক দলাদলি, এর ফলে কি হয়েছে? কোনো সরকারি লম্বা সময়ের জন্য একটা স্থির উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগোতে পারেনি। যেই না একটু স্থিতিশীল হয়, অমনি জোটের সমীকরণ যায় বদলে, আর উন্নয়নের চাকা ওখানেই থেমে যায়। আচ্ছা, এই যে এত রাজনৈতিক টানাপোড়েন, এর আসল প্রভাবটা সাধারণ মানুষের জীবনে মানে অর্থনীতির ওপর কিভাবে পড়ছে, চলুন এবার সেটা দেখা যাক। এই আয়ের বৈষম্যটা দেখুন কি সাংঘাতিক। যেখানে সারা দেশের মানুষের গড় বার্ষিক আয় প্রায় ১,৮৯,০০০ টাকা, সেখানে বিহারেই একজন মানুষের গড় আয় মাত্র ৬০,০০০ টাকা, মানে জাতীয় গড়ের ৩ ভাগের ১ ভাগেরও কম। এই একটা সংখ্যাই কিন্তু রাজ্যের ভয়াবহ অর্থনৈতিক সংকটটা তুলে ধরার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, নীতি আয়োগের রিপোর্ট বলছে বিহারের প্রায় ৫২% মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। তার মানে কি জানেন? রাজ্যের অর্ধেকেরও বেশি মানুষ শিক্ষা, স্বাস্থ্য আর সাধারণ জীবনযাত্রার ন্যূনতম সুযোগ সুবিধে থেকেও বঞ্চিত। এটা একটা বিশাল সংখ্যা। তো এত দারিদ্র্যের কারণটা কি? একটা বড় কারণ হল শিল্পায়নের প্রায় পুরোটাই অভাব। এটাকে ম্যানুফ্যাকচারিং প্যারালাইসিস বলা যেতে পারে। দেখুন, যেখানে গুজরাট বা তামিলনাড়ুর মতো রাজ্যে জিডিপির প্রায় ১/৩ আসে শিল্প থেকে, সেখানে বিহারে এই পরিমাণটা কত জানেন? মাত্র ৫ থেকে ৬%। এই অর্থনৈতিক স্থবিরতার পেছনে আরও কয়েকটা বড় কারণ আছে, যেমন নগরায়ন বা আরবানাইজেশন প্রায় থেমেই আছে। কৃষিখাতও খুব একটা লাভজনক নয়, কারণ জমিগুলো ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে গেছে। আর সবচেয়ে বড় সংকটটা হলো যুবকদের নিয়ে। ভাবুন তো, প্রতি বছর জনসংখ্যায় প্রায় ২০ লক্ষ নতুন মানুষ যোগ হচ্ছে, কিন্তু নতুন চাকরি তৈরি হচ্ছে মাত্র ২ লক্ষ। বাকিদের কি হবে? আর এর ফল যা হওয়ার তাই হচ্ছে। যখন নিজের রাজ্যে কোনো ভবিষ্যৎ নেই,
কোনো সুযোগ নেই। তখন লক্ষ লক্ষ শিক্ষিত অশিক্ষিত যুবক যুবতী বাধ্য হয়ে রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে। রাজ্যের ট্যালেন্ট, রাজ্যের শ্রমশক্তি দুটোই বাইরে চলে যাচ্ছে। এত সব হতাশার কথার পরেও একটা প্রশ্ন তো আসেই, বিহার কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? সূত্রগুলো কিন্তু বলছে একটা সম্ভাব্য পথ আছে। একটা বদলের ব্লুপ্রিন্ট হতে পারে এরকম। প্রথমত, রাজনীতিকে পরিচয়ের গণ্ডি থেকে বের করে এনে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। ভোটের অঙ্কের চেয়েও বড় হতে হবে রাজ্যের প্ল্যান। দ্বিতীয়ত, একটা শিল্প বিপ্লব দরকার, যেমন কৃষিভিত্তিক শিল্প, টেক্সটাইল বা রিনিউয়েবল এনার্জির হাব তৈরি করা। তৃতীয় এবং সবচেয়ে জরুরি, রাজনৈতিক স্থিতিশীলতা। অন্তত 10 বছরের একটা লম্বা সময়ের জন্য একটা নির্দিষ্ট উন্নয়ন নীতি নিয়ে চলতে হবে। আর অবশ্যই রাজ্যের যুবকদের উপর ইনভেস্ট করতে হবে। তাদের স্কিল বাড়ানো, ভালো শিক্ষার ব্যবস্থা করা আর স্থানীয়ভাবে চাকরির সুযোগ তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। শেষ পর্যন্ত বিহারের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে একটা খুব জরুরি পছন্দের ওপর। সেখানকার মানুষ আর রাজনীতিবিদরা কোন পথটা বেছে নেবেন। তারা কি সেই পুরনো পরিচয়ের রাজনীতিতেই আটকে থাকবেন, নাকি পারফরম্যান্স আর সমৃদ্ধির একটা নতুন দিশা খুঁজে নেবেন? এই বড় প্রশ্নটার উত্তরের উপরেই দাঁড়িয়ে আছে বিহারের ভবিষ্যৎ।